যত ওষুধ খাবেন ওষুধ বাড়বে, এজন্য আমাদের ওষুধ মুক্ত থাকতে হবে। তো ওষুধ মুক্ত থাকতে হবে মানে ওষুধ ছেড়ে দিয়ে আমার ডায়াবেটিস আছে আমি ওষুধ খাই না এরকম বলদামি করলে কাজ হবে না। কি করতে হবে? আমি মেপে 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 ডায়াবেটিস নর্মাল, ওষুধ নাই, আপনাদের রিপোর্ট এই পর্যায়ে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনি 60-70টা রোগ থেকে নিরাপদ। আমাদের পূর্বপুরুষ যারা তোয়েব খেয়েছেন, যারা 12-14 ঘন্টা কাজ করেছেন, যারা আর্লি ঘুমাইছেন, ভোরে উঠছেন, সারাদিন জমিতে ছিলেন, 5 কই তাদের তো ডায়াবেটিস হয়নি, তারা তো সরিষার তেল খেয়েছেন, কই তাদের তো ফ্যাটি লিভার হয়নি, তাদের তো ইউরিক বাড়ে নাই, কিছুই হয় নাই, তারা তো সব ভালো ছিলেন, তাদের তো ব্লাড রেট কমে নাই, তারা তো সব ঠিকঠাক ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান অর্জন করার সক্ষমতা দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকেই আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছে, রাহিমা খানম, ফয়সাল আহমেদ। তো আমরা আজকে এখানে এসেছি, সবাই সুস্থ থাকতে চাই, তাই তো? তাহলে কে কে রুগী হইতে চায়? কেউ চায় না, তাই না? কিন্তু ঘরে রুগী আছে নাকি? ওষুধ আছে নাকি? সবার ঘরে ওষুধ আছে কিনা? ছোটোখাটো ফার্মেসি আছে কিনা? তো এখন আপনারা কেউই চান না রুগী হইতে, কিন্তু রুগী অলরেডি হইয়া গেছেন, অলরেডি ডান। কেন? কারণ কি? কারণ আপনারা বুঝতে পারেন নাই যে কিভাবে চলাফেরা করলে, খাওয়া দাওয়া করলে রুগী হবেন। তো যদি বুঝতেন তাহলে নিশ্চয়ই সে কাজ করতেন না। তাহলে আপনারা নিশ্চয়ই একমত হবেন যে ব্যায়াম স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আপনারা রেগুলার ব্যায়াম করেন এবং করার পরও আপনারা এখন রুগী হয়ে গেছেন, তাই তো? ব্যায়াম করতে করতে রুগী হয়ে গেছেন না আপনারা? তাহলে কে কে ব্যায়াম করতে করতে রুগী হয়েছে দেখি? একজন হাত তোলেন, কে কে ব্যায়াম করতে করতে রুগী হয়েছে? তাহলে আপনারা ব্যায়াম করতে করতে রুগী হন নাই? তাহলে কিভাবে রুগী হয়েছেন? না করতে করতে। আচ্ছা, তাহলে ব্যায়াম করলে সুস্থ থাকা যায়, তবে শুধু ব্যায়াম করলে সুস্থ থাকা যায় না। তার প্রমাণ হচ্ছে আমাদের ভাই তামিম ইকবাল। দেখেন, উনি একজন অ্যাক্টিভ প্লেয়ার কিন্তু, এবং সিরিয়াস একজন ভালো প্লেয়ার জাতীয় দলের, কিন্তু উনি এই অ্যাক্টিভ মানে খেলার ভিতরে মানে খেলতেছেন, তার ভিতরে অ্যাক্টিভ প্লেয়ার হিসেবে তো 2বার হার্ট অ্যাটাক করলেন মাঠের ভিতরে। তার মানে কি ব্যায়াম করলেই যে সুস্থ থাকা যাবে তাও নয়। এরপর জিম করে সুস্থ থাকে, এখন দেখা গেল 36 বছর মাত্র বয়স, হার্ট অ্যাটাক করে মারা গেল। তাহলে ওর 6 প্যাক সহ কবরে চলে গেল। তাহলে শুধু ব্যায়াম করে সুস্থ থাকা যাবে না, কিন্তু আমরা ব্যায়াম করতে হবে সবাইকে, কিন্তু আমরা করি না, কিন্তু আমরা সুস্থ থাকতে চাই। কি আনন্দ! নামাজ পড়ি না জান্নাতে যাইতে চাই, কি মজা! কি ঠিক আছে না ভাই? ভাইজান, নামাজ পড়ি না জান্নাতে যাইতে চাই। জান্নাতে কে কে যাইতে চাই? কিন্তু আজকে কিন্তু ফজরের নামাজে কিন্তু 3 কাতারও হয় নাই। আজকে ফজরের নামাজে কিন্তু 3 কাতারও হয় নাই। হ্যাঁ, তাইলে আমরা তো মোটামুটি সবাই জান্নাতের প্রত্যাশী নাকি ভাই? তো এখন হালাল তৈব খেতে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। তো এখন আমি কি কোরআন মানি? তাহলে আমরা কি হালাল তৈব খাই? আপনি চেনেন হালাল তৈব কাকে বলে? আপনি হালাল তৈব খান, আপনি সাদা ভাত খান, সাদা ভাত কি তৈব? তাহলে খান কেন? তাহলে কোরআনে তো নিষেধ করছে। কোরআনে কি খাইতে বলছে? হালাল এবং তৈব। শুধু হালাল বলেনি। শুধু হালাল বলেছে? বলেন, সবাই বলেন, কথা কন। তাহলে দেখেন, তৈব খাবার আমরা চিনতে হবে। তাহলে তৈব খাবার চেনার সহজ উপায় সেটা হলো যেই খাবার আল্লাহর দেওয়া প্রকৃত প্রাকৃতিক, যেটা অবিকৃত অবস্থায় আছে এবং যেটার উৎপাদনও হচ্ছে প্রাকৃতিকভাবেই, মানে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, জমির হেভি মেটাল, গ্লাইফোসেট, আর্সেনিক, এগুলো যদি আসে তাহলে আর কি শেষ। আপনি যে সাদা ভাত খান, সেই সাদা ভাত এগুলো আছে? বলে আমি তো জানি না। তাহলে আপনি না জেনে খাচ্ছেন। তাহলে আমরা তো জ্ঞানের ভিত্তিতে খাবো রে বাবা। আপনাদের পুরোপুরিভাবে জানতে হবে যে কি লাইফস্টাইল কাকে বলে জানতে হবে, কাদের ভাত নিষেধ করে জানতে হবে, কাদের ভাত খেতে দিয়ে জানতে হবে, কোন ধরনের ভাত খাইতে হবে জানতে হবে। ভালো থাকে কেউ আসে না, কি আসে? আসে না, কিন্তু আমরা চাই ভালো থেকে আসেন। বলেন, এটা হলো প্রিভেনশন, প্রতিরোধ। বলেন, রোগ প্রতিরোধ। তো যত ওষুধ খাবেন ওষুধ বাড়বে, এজন্য আমাদের ওষুধ মুক্ত থাকতে হবে। তো ওষুধ মুক্ত থাকতে হবে মানে ওষুধ ছেড়ে দিয়ে আমার ডায়াবেটিস আছে আমি ওষুধ খাই না এরকম বলদামি করলে কাজ হবে না। কি করতে হবে? আমি মেপে 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 ডায়াবেটিস নর্মাল, ওষুধ নাই, ডায়াবেটিস পাস, ওষুধের কি প্রয়োজন? ওষুধ ঘরে আছে, আমি ওষুধ ছাড়ি নাই, ওষুধ ধরে রাখছি, কিন্তু খাইতে পারি না। কেন? ওই যে বোন বললো না, আছে কিন্তু খাইতে পারি না, কারণ আমার তো সুগার পাস, আমি কেমনে খামু? আমি কি আরও কমাবো নাকি? ওষুধ খেয়ে মরুম নাকি পরে? আমার এখন প্রেশার 110/70, তা আমি কি প্রেশার ওষুধ খেয়ে মরুম নি?
এই জন্য খাইতে। আমার রুগীরা ওষুধ ছেড়ে দেয় না, ওষুধ রেখে দেয়, থাকে ঘরেই থাকে বা হাতে ধরে রাখে, কিন্তু খাওয়ার আগে মেপে দেখে প্রেশার 110/70, এই জন্যে আর খাইতে পারে না। তো এইভাবে আজকে 110/70 খাইতে পারে না, কালকে পারে না, তাহলে বছরকে বছর চলে গেছে, ওষুধ আছে কিন্তু খাইতে পারতেছে না, কি দুষ্ক। আর ওরা মুঠা মুঠা খায়, মুঠা মুঠা খায়। যারা যত বেশি খায়, যত বারবার খায়, যত বেশি বেশি খায়, এদের ওষুধও বাড়তেও থাকে। প্রথমে মুড়ি মুড়কির মতো সে ভাত রুটি ফল দুধ ইচ্ছা মতো খায়, তারপরে ওষুধ খায় হলো ভাত রুটির মতো ইচ্ছা মতো, সারাদিন রায় 24 ঘন্টা খালি ওষুধ খায়, মুঠা মুঠা হা। এখন এইটা তো সবাই বুঝে ফেলাবে, যাদের একটু মাথায় গিলু আছে সবাই বুঝে ফেলাবে। এই যারা ওষুধ দিয়ে দিয়ে রুগী পড়তেছে, এদের দিন কিন্তু বেশি না, এরা মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু লাভ নাই। কারণ আজকে জাহাঙ্গীর কবির আছে, আরেকজন এসে যাবে, কালকে পরশু আরেকজন আসবে, এইভাবে লোক খালি বাড়তেই থাকবে। সবাই যে যারা লাইফস্টাইলের কথা বলে, ওষুধ মুক্তির কথা বলে, ন্যাচারাল পদ্ধতির কথা বলে, তাদের কাছে ধীরে 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 মানুষ বুঝে যাবে কেমিক্যাল থেকে। অতএব চিল্লা পাল্লা করে এত লাভ নাই, চিল্লা এত মার্কেট পাউন যাব না, কোনো লাভ নাই। আজ আমার দিকে করতেছে, এখন কতজন সামনে আসবো, কয়জন ঠেকাইবেন আপনি? লাখ লাখ রুগী এখন বুঝে ফেলতেছে যে ওষুধ খেয়ে খেয়ে তার কি কি পরিণতি হয়েছে। কারো লিভার নষ্ট হয়েছে, কারো কিডনি নষ্ট হয়েছে, কারো চোখ নষ্ট হয়েছে, কারো দাঁত গেছে, কারো ব্রেন নষ্ট হয়েছে, কারো মনে থাকে না, কারো স্মৃতিভ্রষ্টকে স্ট্রোক করে প্যারালাইসিস হয়েছে, কারো আঙ্গুল কাটতে হয়েছে, পা কাটতে হয়েছে, নার্ভের ব্যথা, যন্ত্রণা। হ্যাঁ, কোনো কোনো মেয়ে ছেলেদের মতো গেছে, বুকে লোম দাড়ি মো শেভ করে, তার স্বামীও সেও। হ্যাঁ, স্বামীর মাথায়ও টাক, এর বইয়ের মাথায়ও টাক, কারণ এও পুরুষদের মতো মাথায় টাক পড়ে। ব্রণ হয়েছে, ঘাড় কালো হয়েছে, বগল কালো হয়েছে, আসিল হয়েছে, মাসিক হয় না, হ্যাঁ বাচ্চা হয় না, পিসিওএস হয়েছে, সব হয়েছে। হ্যাঁ, তো এখন কেন হয়েছে এগুলো? কারণ ওই যে ওর হরমোন নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এইটা তা এটা কি ভালো হইলো? তো এদের চিকিৎসা কি দেয়? মেটফরমিন দেয়, পিল খাইতে দেয়, কিন্তু এটা কি চিকিৎসা? চিকিৎসা তো তার ইনসুলিন কত দেখতে হবে, ইনসুলিন কমাইতে হবে, ভিটামিন ডি কত দেখতে হবে, ভিটামিন ডি বাড়াইতে হবে। তাহলে তাহলে বলেন 1 2 3 4 5 5 6 90 100, 1 2 3 4 5 5 6 90 100, 1 2 3 4 5 6 90 100, মনে রাখেন। তাহলে হুমায়ুর কত? টিজি এইচডিএল রেশিও কত? 2, সিআরপি 3, ইনসুলিন 4 5, সুগার 5 6, ভিটামিন ডি। তা আপনারা যারা আজকে এসেছেন সবার রিপোর্ট করাইয়া আপনাদের রিপোর্ট এই পর্যায়ে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনি 60-70টা রোগ থেকে নিরাপদ। আপনাদের রিপোর্ট এই পর্যায়ে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আপনি 60-70টা রোগ থেকে নিরাপদ, ইনশাল্লাহ। কয়টা রোগ থেকে? 60-70টা থেকে নিরাপদ। এরপর অন্য কোনো রোগও যদি হয় আপনি দ্রুত সুস্থ হবেন, যাদের ইমিউনিটি খারাপ তাদের চাইতে। এটা হলো ইমিউনিটি ভালো রাখার জন্য। তাইলে একটা লোক সুস্থ কি রুগী বোঝার উপায় হলো, 1, সে ওষুধ খায় না, তার মানে কি? সুস্থ। ওষুধ খায় না কিন্তু প্রেশারও নর্মাল, তার মানে কি? ডায়াবেটিসও নর্মাল। তার শক্তিও ভালো, শুইলেই ঘুমায়, ঘুমে কোনো ডিস্টার্ব নাই। আমার কথা বুঝতে পারছেন? অকারণে মন খারাপ করে না, ক্ষুধা লাগলে খাইতে ভাল লাগে, মানে খাওয়ার পরেও ভাল লাগে, ব্যাপারটা বুঝছেন? বারবার ক্ষুধা লাগে না, বুঝলেন? তার হজম ভালো, তার ব্রেন ভালো কাজ করে, তার মনে থাকে ভালো, তার মেমোরি ভালো, তার দ্রুত কাজ করে ব্রেন, মানে এরকম ওই যে বাফার করে না। আমার কথা বুঝেন নাই? ব্রেনে যে বাফারিং করে না, বাফারিং করে না আর কি, মানে ঠাস করে বোঝে জিনিসটা। একজনের 10 বার করলে বোঝে না, ও বলার আগে বুঝে যায়, বুঝলেন? একজনের একটা কথা মনে থাকে না, আর ও সব মনে থাকে, বুঝতে পারছেন? ভালো জিনিস আর কি, খারাপগুলো না, ভালো জিনিস মনে থাকে, বুঝেন নাই কথা? তাহলে একটা লোক সুস্থ বোঝার উপায়গুলো বুঝছেন? তাহলে এই লোকটা কি করে? হালাল তৈব খায়। কি করে? খবিশ খায় না। কতটুক খায়? পরিমিত খায়, 1 ভাগ খায়। তারপরে সে কি করে? ব্যায়াম করে বা শক্তির চর্চা করে। কি করে? শক্তির চর্চা করে। আর্লি ঘুমায়। কখন ঘুমায়? এসার পরে ঘুমায়, আর্লি ঘুমায়। ভোরে ওঠে। কখন ওঠে? তাহাজ্জুদের সময় ওঠে, ফজরের সময় ওঠে, ভোরে ওঠে, বুঝতে পারছেন? তারপরে 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ে? মসজিদে পড়ে। তারপর খালি পায়ে কোথায় হাঁটে? ঘাসে হাঁটে। তারপর নারকেলের তেল মুখে গায়ে কি লাগায়? রোদ লাগায়। তো এই ধরনের একটা ক্যারেক্টার যে কফি এনামা করে, হট কোল্ড শাওয়ার করে, বরফ থেরাপি করে, উইমঅফ শ্বাসের ব্যায়াম করে, 8টা শ্বাসের ব্যায়াম করে, হ্যাঁ এই যে পাগলামি করে, হ্যাঁ এগুলো করে, বুঝেন না কথা? মানে যারা এগুলো সব করে এবং তার রিপোর্টও ভালো, সেই আশা করা যায় যে একমাত্র সুস্থ থাকতে পারবে ইনশাল্লাহ, যতদিন আছে ততদিন। আর যদি কোনো সময় বিপদ আপদ হয়ও অল্প সময় অন্যদের চাইতে সে ভালো থাকবে। এই হলো সুস্থতা। হ্যাঁ, আর রুগী কারা? 6 বেলা খায়, বেশি খায়, বারবার খায়, খবিশ খায়, খালি খিদা লাগে, একটু পরপর খিদা লাগে, অকারণে মন খারাপ হয়, বুক ধরফর করে, কলিজা কাঁপায়, খালি অতীতের খারাপ খারাপ স্মৃতি মনের মধ্যে ভাইসে আসে,
হ্যাঁ, একা একা বসে থাকলে নানান রকম দুশ্চিন্তা হয়, সে হতাশায় যায়, রাত্রে শুলে ঘুমাইতে পারে না, ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, পরে আবার উঠে আবার নামাজ পড়ে আবার ঘুমায়, বেলা শুরু হয় 11টা 12টায়। হ্যাঁ, ঘুম থেকে ওঠার আগে দিন শেষ হয়ে যায়। হ্যাঁ, কোনো কাজ কাম শেষ হওয়ার আগে দিন শেষ হয়ে যায়। আবার এইভাবে তার চলতে থাকে। আর কয়দিন পর ওষুধ খায়, ওষুধ একটা খায়, তারপরে 2টা হয়, তারপর 3টা হয়, তারপর 6টা হয়, তারপর সাথে ইনসুলিন আসে, তারপর আসে মাজা ব্যথা, গিরা ব্যথা, তারপরে আসে বুক ফাড়া বা রিং পরানো, তারপরে আসে হলো যে ব্রেন স্ট্রোক বা প্যারালাইসিস, পরে আসে যে লিভার নষ্ট, নাইলে আসে কিডনি নষ্ট, নাইলে আসে পেটের সমস্যা, খাইতেই পারে না কিছু, আইবিএস, অ্যালার্জি, এইভাবে তার চলতে আসে। আমাদের পূর্বপুরুষ যারা তোয়েব খেয়েছেন, যারা 12-14 ঘন্টা কাজ করেছেন, যারা আর্লি ঘুমাইছেন, ভোরে উঠছেন, সারাদিন জমিতে ছিলেন, 5 কই তাদের তো ডায়াবেটিস হয়নি, তারা তো সরিষার তেল খেয়েছেন, কই তাদের তো ফ্যাটি লিভার হয়নি, তাদের তো ইউরিক বাড়ে নাই, কিছুই হয় নাই, তারা তো সব ভালো ছিলেন, তাদের তো ব্লাড রেট কমে নাই, তারা তো সব ঠিকঠাক ছিলেন। তা আমরা ভাবি না কেন? এবং কোন পদ্ধতি সঠিক এটা বোঝার জন্য জাহাঙ্গীর কবির বাদ দেন, আপনার পূর্বপুরুষ কি করছে সেটা দেখেন, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন সেটা দেখেন, কোরআনে কি আছে সেটা দেখেন। কেন? এগুলো তো আমার লাগে না। হ্যাঁ, এরপর এই টেস্টের জন্য হয়তো আপনি আমার কাছে আসলেন যে হোমায়ার কত দেখে নিলাম, ভিটামিন ডি কত দেখে নিলাম, এতটুকুর জন্য হয়তো এখানে শুধু লাগে, এছাড়া আর তো কিছু লাগে না। লাগে কি না, আমি হয়তো আপনাকে দেখে ওই যে বললাম আপনার এটা কমাইতে হবে, এটা বাড়াইতে, এটা তো ডাক্তার হিসেবে আমি এতটুকু আপনার জন্য কাজ করতে পারি। কিন্তু ভিটামিন ডি আপনারটা আপনাকেই বাড়াতে হবে। যেমন ভাইকে বললাম, ওনার ওখানে সূর্য নাই, তো অনেকে আমি বলবো ভাই রোদরে যান, তো রোদ, উনি বলবে কি স্যার আপনি জানেন না আমি ইংল্যান্ডে থাকি, তো এখানে রোদ থাকে কতদিন, এটা না জেনে আপনি ডাক্তারি কেন করতেছেন? বলবে না? সে না বললেও সে মনে মনে ভাববে লোকটা তো আসলে দেখি জানে না। কারণ আমি কোন দেশে কি আবহাওয়া সব আমার জানতে হয়েছে। আমি কোভিডের সময় সারা পৃথিবীর রুগী যখন দেখছি, তখন যখন যে এরিয়ার রুগী দেখছি আমি আগেই দেখে নিচ্ছি ওখানের আবহাওয়া এখন কেমন, সূর্য কতক্ষণ পায়, ওখানে কোন আছে, এটা তো গুগল থেকে করা যায়। তা আপনি যদি স্মার্ট না হন, তাহলে তো আপনি এই ধরনের স্মার্ট পিপলের সাথে কথা বললে ওরা তো আপনাকে বুঝে বলবে এটা গবেট, ও আপনার কনসালটেশন নিবে কেন? আমার কথা বুঝতে পারছেন? তা আমি যখন ওর সাথে কথা বলবো তখন তো আমি ওকে সূর্যের আলোতে যেতে বলে লাভ নাই। সূর্য যখন থাকে তখন সূর্যের আলোতে যাবে, যখন থাকে না তখন কি করবে সেটা তাকে বুঝাইছি। তার ফার ইনফ্রারেড সোনা আছে, হ্যাঁ, রেড থেরাপি আছে, তারপর আলোর রুম আছে আলাদা, হ্যাঁ, লাইট থেরাপি। কারণ ওখানে এই স্যাড একটা ডিজিজ হয় সিজনাল, যেটা হলো যে সব যখন সূর্য থাকে না, সূর্যের আলো থাকে না, সবাই ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, সিজনাল এটাকে বলে স্যাড। হ্যাঁ, তো এখন এটার চিকিৎসা কি? আলোর একটা রুমের মধ্যে তাদেরকে রাখা হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? এটাই তার চিকিৎসা, যে একটা আলোর রুমের মধ্যে একটা লাইট টাইট এখানের মধ্যে রাখা। যেমন বাচ্চাদের দেখেন না, ওই যে অনেক সময় আপনারা নিয়ে আলোর ভিতর দেয় বা এসে দেয় ফটোথেরাপি, তো এদেরকে ওই থেরাপি দিতে হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।